কয়েকদিনের সংঘাত সহিংসতায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ। মামুন আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটি দেখেছি যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মৃতের সংখ্যা বলছেন ১৪৭ এবং আমরা এর আগেও শুনেছি ওবায়দুল কাদের বলেছেন ২০০ এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তো আসলে এই মৃতের পার্থক্য পাওয়া যাচ্ছে, অর্থাৎ সরকারি বেসরকারি হিসেবে আমরা একটা পার্থক্য পাই। এই বিষয়টি আসলে কেন হয়? দেখুন, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার অর্থাৎ 18 জুলাই এবং 19 জুলাই। 18 জুলাই বিকেল থেকে শুরু করে সারা রাত এবং 19 জুলাই ছিল শুক্রবার ঝুমার নামাজের পর থেকে মধ্যরাত অবধি, এবং মধ্যরাতেই কারফিউ জারি করা হয়, সেনা মোতায়েন করা হয়। তো যে ক্ষয়ক্ষতি হচ্ছিল সেটি বর্ণনাতীত, সেটি তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি, কিন্তু ভয়াবহতা বোঝা যাচ্ছিল। রাতের আকাশে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল, অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল, মানুষের গুলিগোলার শব্দ শোনা যাচ্ছিল, টানা গুলি হচ্ছে এরকম শব্দ শোনা যাচ্ছিল। এই আতঙ্কজনক পরিস্থিতিতে কী পরিমাণ লোক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের পক্ষে আন্দাজ করা কঠিন ছিল। কারণ আমরা দেখেছি উত্তরা এবং কুর্মিটোলার ওদিকের প্রায় 6টা এবং 5টা, এবং এইদিকে পুরান ঢাকার ঢাকা মেডিকেল কলেজ এবং সরোয়ার্দী, পঙ্গু এইসব মিলিয়ে এই হাসপাতালগুলোতে রোগী আসছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছিল না হতাহতের সংখ্যা কত। যেহেতু আজকে প্রায় 1 সপ্তাহের বেশি সময় পার হয়ে গেল, সরকারের উচিত এটি সত্যিকারভাবে কত লোক মারা গেছে সেটি পরিসংখ্যানটা তুলে ধরা। না হলে হবে কি, নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি হবে। আপনি জানেন হেফাজতের ঘটনার সময় মৃতের সংখ্যা কত সেটি সরকার তাৎক্ষণিকভাবে প্রকাশ করেছিল এবং মানুষ বিশ্বাস করেছিল, যদিও বা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রপাগান্ডা করেছিল, তাদের সপক্ষে কোনো ভালো যুক্তি ছিল না বলে মানুষ সেটি বিশ্বাস করেনি। সরকার তথ্য প্রমাণ সহ একটি সংখ্যা দিয়েছিল বলে মানুষ এখনও মনে করে যে হেফাজতের তাণ্ডবের সময় সরকার যে কজনের তথ্য দিয়েছিল সেটি সঠিক, যে 5,000, 10,000, 50,000-এর তথ্য দিয়েছিল সে সঠিক না। এখনও সরকার কিন্তু কিছু বলছে না। বিভিন্ন সময় শোনা গেছে যে হাসপাতাল থেকে মৃতের রেকর্ড নিয়ে যাওয়া হচ্ছে, লাশ অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া হচ্ছে, কিন্তু সব কিছু সরকারি যেহেতু একটা সংস্থা আছে। দুটো বিষয় আমরা যেটি দেখছি যে আমরা জাতিসংঘ থেকেও কিন্তু জানতে চাওয়া হয়েছে যে আসলে হতাহত বা নিহতের পরিমাণ কত, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় আমরা দেখেছি আমাদের বিষয়গুলো আমরা কোমলমতি শিক্ষার্থীদের জায়গাটাই সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। সেক্ষেত্রে আসলে কোমলমতি শিক্ষার্থী আসলে কতজন মারা গেছে সেটাই থেকে এখন মূল ফোকাস হওয়া উচিত কিনা, এবং কিভাবে তারা মারা গেলেন সেটিতে আসলে নজর রাখা উচিত কিনা এখন সরকারের, কি বলে আপনি মনে করছেন? আপনি ঠিক জায়গাটি ধরেছেন। এটিকে আমরা পরিসংখ্যানে দেখেছি যারা মারা গেছে, যে আপনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 147 জন মারা গেছেন অফিসিয়ালি। গত শুক্রবার আমরা দেখেছি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন 200 জনের মতো মারা গেছে বলে উনি সংবাদ মাধ্যম থেকে জেনেছেন। অর্থাৎ একজন দায়িত্বশীল নেতা যখন বলে যে 200 জন মারা গেছে বলে উনি জেনেছেন, তাহলে ধরে নিতে হয় ওনার কাছেই তথ্য আছে। আজকে 147 জনের সুনির্দিষ্ট তথ্য দিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং আমরা ধরে নিতে পারি যে 147 জন ঠিক, যেহেতু তথ্যটা ওনার কাছে, কিন্তু আসলে মানুষের ধারণা এর চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছে এবং অনেকের লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে। এসব কিন্তু সরকারের পক্ষে জানা সহজ। এটি যদি সুস্পষ্টভাবে সরকারের পক্ষে এটা পরিষ্কার করা না হয়, তাহলে জনমনে বিভ্রান্তি থাকবে এবং বিভ্রান্তি থেকে গুজব সৃষ্টি হবে, গুজব থেকে নানা ধরনের অশান্তির সৃষ্টি হয়, সামাজিক অস্থিরতার সৃষ্টি হয় মূলত গুজব থেকে। এই গুজব রটানো বন্ধ করার জন্য সরকারের উচিত স্পষ্ট করে বলা কতজন লোক মারা গেছে আর কতজন আহত হয়েছে। একটি ভালো লক্ষণ আপনি দেখছেন, গত 2-3 দিন ধরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসছেন। এবং আপনি যেটি আরেকটি প্রশ্ন করেছেন আমাকে, যে ছাত্রদের সংখ্যা কত এবং অন্য, আমরা দেখেছি গত 3 দিনে আমাদের প্রতিবেদকরা বিভিন্ন হাসপাতালগুলির যে চিত্র তুলে এনেছেন, সেখানে দেখা যাচ্ছে মৃতের মধ্যে 20 থেকে 22% মাত্র ছাত্র, বিভিন্ন শ্রেণীর স্কুল, কলেজ, এই লেভেলের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর বাকি দেখা যাচ্ছে 80% অথবা 78%, 78 থেকে 80% হচ্ছে সাধারণ মানুষ, নিরীহ মানুষ। অর্থাৎ এই নাশকতার বলি কিন্তু আমি আপনার মতো সাধারণ মানুষ, যারা ছাত্র না। যদিও বা ছাত্রদের কথা বলা হচ্ছিল, ছাত্র আন্দোলন বলা হচ্ছিল, ছাত্র আন্দোলন তো শেষ মুহূর্তে ছিনতাই হয়ে গেল এবং ছিনতাই করে একটা
গোষ্ঠী তাণ্ডব চালালো, তাদের কাছে যে কোনো বাজ বিচার ছিল না এটি তার স্পষ্ট প্রমাণ। ওখানে আমরা দেখেছি দোকানদার মরেছে, একজন মুদি দোকানদার মরেছে, একজন ঠেলাওয়ালা মরেছে, রিক্সাওয়ালা মরেছে, না, নিশ্চয়ই। এবং অফিস থেকে ঘর ফেরত মানুষ মারা গেছে। একটি বিষয় যেটি আসলে লক্ষণীয়, এখন কিন্তু আসলে সাধারণ মানুষের একটাই যেটি দৃষ্টি, সেটি হচ্ছে যে কারা করেছে তাদেরকে সামনে আনা। যেমন ধরেন আবু সাইদের ঘটনাটা যদি আমি আপনাকে বলি, যে ঘটনাটি ঘটেছে, আবু সাইদকে কিভাবে কে মারলো বা যে পুলিশের কথা বলা হচ্ছে তাকে বিচারের আওতায় আনার কথা বলা হচ্ছে বারবার। সরকার আবু সাইদের সব বিষয়ে সে দায়িত্ব নিয়েছেন, কিন্তু জনগণ কিন্তু সেই প্রত্যাশাই আছে আসলে কবে আসলে এটির বিচার হবে। দেখুন, আমাদের দেশে সব শাখায় সব জায়গায় কিন্তু কিছু অতি উৎসাহী মানুষ আছে, তারা সরকারকে খুশি করার জন্য আকবারে নিজেরা কিছু করতে যায়। আমরা প্রত্যেকে দেখলাম আবু সাইদ দাঁড়িয়েছিল, তাকে গুলি করে মারা হয়েছে এবং অসংখ্য গুলি তার বুকে বিদ্ধ হয়েছে। একটা গুলি শেষ পর্যায়ের একটা গুলিতে সে কুজু হয়ে পড়ে গেছে, কাত হয়ে পড়ে গেছে, পরে শুয়ে গেছে। এটা সবার চোখের দেখা এবং স্পষ্টত এটা মানুষ দেখলো যে গুলিতে মারা গেছে। কিন্তু ওদের ওখানে আজকে যে যে আমরা দেখলেন যে থানায় যে জিডি করা হয়েছে, যে এজাহার দেওয়া হয়েছে, সেখানে বলা হলো যে ছিনতাইকারী অবরোধকারীদের পাথর নিক্ষেপ এবং গোলাগুলিতে সে মারা গেছে। কেন স্পষ্ট করে তো দেশের মানুষ যেটি দেখলো, যেটির প্রমাণ আছে, যেটির সচিত্র প্রমাণ এবং ভিডিও চিত্র আছে, সেটা দেখি কি আমাদের পুলিশ কর্মকর্তাদের বোধোদয় হয় না যে এরকমটি সত্যকে যদি মিথ্যা বলে চালিয়ে দেওয়া হয় তাতে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সরকারের প্রতি মানুষের অনাস্থার জন্ম দেবে। এই সব কাজ থেকে মূলত সরকার অনেক ভালো কাজ চাপা পড়ে যাচ্ছে। আমার মনে হয় সরকারের এই জিনিসটা স্পষ্ট করা উচিত, যে জায়গায় যে যা ঘটছে সেটাই উল্লেখ করা উচিত, না হলে আমরা আশা করছি যে বিষয়ে সুষ্ঠু তদন্তই হোক। মৌমিতা, দেখছিলেন যে কারফিউ কিন্তু কোনো সমাজ, গণতান্ত্রিক সমাজের জন্য ভালো কিছু না। কোনো একটি অস্বাভাবিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কারফিউ জারি করা হয় এবং সেটি ধীরে ধীরে তুলে নেওয়া হয়। আমার মনে হয় সরকারও সেদিকে যাচ্ছে এবং সাধারণ মানুষ যেহেতু স্বাভাবিকতার দিকে যাচ্ছে, কারফিউটা সাথে শিথিল করা হচ্ছে। প্রথমে আমরা দেখেছি 1 ঘন্টা, তারপর 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, এখন আরো বেশি করে, অর্থাৎ পুরো দিনের বেলায় কোনো কারফিউ থাকছে না, রাতের সন্ধ্যার পর কিছুটা কারফিউ থাকছে। একটি বিষয় লক্ষণীয় অমর আব্দুল, আপনি যেটা বলছিলেন আদিলকে, যে কারফিউ সময়টাও কিন্তু আসলে অত তল্লাশি জিজ্ঞাসা কিছুই নেই, অর্থাৎ এটা আসলে কারফিউ জারি রয়েছে কিন্তু স্বাভাবিকতার মধ্যে দিয়ে আসলে জারি রয়েছে যেন কোনো ধরনের কোনো সহিংস ঘটনা না ঘটে। সেক্ষেত্রে হয়তো আস্তে আস্তে এটিকে স্বাভাবিক করা হবে। দেখুন, আপনার মনে আছে কিনা এরশাদ যখন ক্ষমতায় নিয়েছিলেন তখন একবার কারফিউ জারি করা হয়েছিল। পরবর্তীতে এর আগে জিয়াউর রহমান যখন ক্ষমতা নিয়েছিলেন তখন একবার কারফিউ জারি করা হয়েছিল এবং 2006 সালে সর্বশেষ কারফিউ জারি করা হয়েছিল। ওই কারফিউ কালীন সময়ে একমাত্র কারফিউ পাস যাদের আছে তাদের ছাড়া কাউকে রাস্তায় চলাচল করতে দেখা যায়নি। এবার কিন্তু শুরু থেকে আমরা দেখেছি যে কারফিউ পাস নেই এমন লোক রাস্তায় চলাচল করছে, খুব বেশি বাধার মধ্যে পড়ছে না। তাহলে একটি পরিবর্তন আসছে, অর্থাৎ যুগের সাথে, সময় পরিবর্তনের সাথে কারফিউ প্রয়োগেরও একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এবার বলা হচ্ছে জনবান্ধব কারফিউ, অর্থাৎ মানুষের খুব বেশি ক্ষতি করছে না, যারা প্রয়োজনে যেখানে যাওয়ার দরকার কারফিউটা রেখেছে কোনো ধরনের অঘটন যেন না ঘটে এবং সেই পাশাপাশি যেন জীবনটাও শিথিল এবং স্বাভাবিক হয়, সেটাই বলছেন। কারণ মানুষকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে হবে, তার কোনো বিকল্প নেই। আমরা আরো একটি বিষয় দেখলাম প্রতিবেদনে যে 10 দিন পরে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, কিন্তু আরেকটা বিষয় বলা হয়েছে যে ফেসবুক এবং টিকটক আপাতত বন্ধ থাকছে। তো প্রশ্নটা হচ্ছে যে ফেসবুক তো এখন যোগাযোগ স্থাপনের পাশাপাশি অনেক বড় মার্কেট প্লেস, অনেকের ব্যবসা চলছে এই ফেসবুকের মাধ্যমে। তো এই সিদ্ধান্তটা কি তাদের ক্ষেত্রে একটু বিরূপ প্রভাব ফেলবে কিনা? আচ্ছা, আমরা এইমাত্র খবর পেলাম যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি নিয়ে আজকে এত কিছু ঘটে গেল, তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা আন্দোলন প্রত্যাহার করেছে, আগামীকাল থেকে তাদের কোনো ধরনের কর্মসূচি থাকবে না। এই ধরনের একটি তথ্য আমরা এইমাত্র পেলাম আমাদের বার্তাকক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হলো। দেশের মানুষের সুবিধার জন্য, মানুষের আতঙ্ক কমানোর জন্য এবং মানুষের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি যাতে না থাকে সেটি জানানোর জন্য আমরা এই তথ্যটি জানিয়ে দিচ্ছি যে কাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে কাল থেকে তাদের কোনো কর্মসূচি থাকবে না। কারণ তাদের, আপনারা জানেন, তাদের যে দাবিটি ছিল যে কোটা প্রথা নিয়ে যাদের যে দাবিগুলো ছিল সেটি প্রধানমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী এবং এগুলো, এই যে দাবিগুলো ছিল সেগুলো আমাদের
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ এবং পরবর্তীতে আইনমন্ত্রীর দেয়া বক্তৃতা এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করা হয়েছিল যে ছাত্রদের যে দাবি সেটির সাথে সরকারও একাত্ম, এবং আমরা দেখেছি সুপ্রিম কোর্টের রায়ও সেটি প্রতিফলন ঘটেছে। এরপর তো কোনো আন্দোলন থাকতে পারে। আমি একটু বলি যে ছাত্ররা আজকে যে দাবিটা তুলেছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলেছে তাদের কর্মসূচি তারা কালকে থেকে প্রত্যাহার করে নিল, এবং পাশাপাশি কালকে থেকে যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয় সেই দাবিও তারা করেছেন। নিশ্চয়ই এই জায়গাটা খুব জরুরি ছিল যে আমরা দেখেছি যে সবকিছু সমঝোতার পরেও আসলে কিছু দাবি দেওয়া রয়ে গেছিল, যেখানে আসলে নানান ধরনের প্রশ্ন উঠছিল সবকিছু মিলে। সেই জায়গায় হয়তো সরকার মনোযোগ দিয়েছেন এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপ করে তারা হয়তো সমঝোতায় এসেছেন। আসলে তা ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছিল। এটি কিন্তু স্পষ্ট হয়ে গেছে, ছাত্ররা এইসব নাশকতা করে না। আমরা বারবার আলোচনা করেছি, কেউ না কেউ করেছে, কারা করেছে আমরা সরকারকে বলেছি তাদেরকে চিহ্নিত করে দেশবাসীর কাছে তাদের স্বরূপ উন্মোচন করা হোক, কারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে সরকারের উপর। একটি সরকারের উপর যখন মানুষের অনাস্থা ক্রমশ বাড়তে থাকে তাহলে ওই সমাজ ব্যবস্থা বিশৃঙ্খলা হবে খুবই স্বাভাবিক। আপনি দেখুন দেশে ক্রমাগত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা মানুষের মধ্যে ক্ষোভ ছিল, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে মানুষের ক্ষোভটা চরম আকার পৌঁছেছিল। এইটিও সরকারের প্রতি মানুষের এক ধরনের বিতৃষ্ণা জন্ম দিয়েছিল। পাশাপাশি বিভিন্ন জায়গায় সরকারি সেবা নিতে গিয়ে মানুষ নানা ধরনের বিড়ম্বনায় পড়ছিল। এইসব থেকে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। এই বিষয়গুলো যখন খোলাসা হলো এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলো, যদি আমার সহকর্মী সাফাত আপনাকে প্রশ্ন করেছিলেন যে ইন্টারনেট সেবাও স্বাভাবিক হতে চলেছে, মোবাইল ডেটা দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষের যে ব্যবহারের জায়গাটি ফেসবুক, টিকটক, যেই জায়গাটি একটি আগ্রহ রয়েছে এবং পাশাপাশি একটা যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম, সেই জায়গাটি নিয়ে কিন্তু মানুষের আগ্রহ রয়েছে, কিন্তু সেই জায়গাটি এখনো খোলাসা নয়। সেখানে আসলে সাধারণ মানুষের মানসিকভাবে কোনো ক্ষুণ্ণ হতে পারে বা মন খারাপের কোনো জায়গা রয়েছে কিনা? শুনেন, আমাদের দেশে একসময় দেখলাম যে আমরা উন্মুক্ত আকাশ পলিসি, ওপেন স্কাই পলিসি করলো সরকার, সব ডিশ অ্যান্টেনা দিয়ে আমরা সব কিছু দেখা শুরু করলাম। সরকার খারাপ দিকগুলো বুঝতে পেরে যেগুলো আমাদের জন্য উপযোগী না এইসব সাইটগুলা, এইসব চ্যানেলগুলা ধীরে ধীরে বন্ধ করার প্রক্রিয়ার মধ্যে গেল। আমাদের ইন্টারনেট ওপেন করে দেওয়া হলো, হুটহাট করে আমরা ঢুকে গেলাম। আমরা ফেসবুকে কি দেখলাম? ভালো দিক তো অবশ্যই আছে, আমি এটা অস্বীকার করব না, কিন্তু আমরা খারাপ দিকগুলোর প্র্যাকটিস শুরু করলাম। খারাপ দিক এত বেশি হয়ে গেল যে আপনার একটি ছবি অন্য একটা বিকৃত ছবির সাথে আপনার চেহারা বসিয়ে ফেসবুকে ছেড়ে দিতে, কারণ তাদের কোনো দায়িত্ব নাই, তাদের কোনো এইটার কোনো এডিটিং, কোনো আমরা যে সংবাদ মাধ্যম যেভাবে একটি দায়িত্বশীলতার সাথে সংবাদ সম্পাদনা করে তারপর মানুষের দেখার জন্য আমাদের গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম দিয়ে থাকি, সেটি সামাজিক মাধ্যমে দেওয়া হয় না। এটি খারাপ দিক। ভালো দিক অবশ্যই আছে। এই যে ফেসবুকের মাধ্যমে অনেক আমাদের উদ্যমী সৃজনশীল কিছু বিনিয়োগকারী বলতে পারেন যে তাদের ব্যবসা বাণিজ্য শুরু করছিল, সেলফ এমপ্লয়মেন্টের একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, এটা বিশাল অঙ্কের। এখন সরকারকে দেখতে হবে যে যেগুলো মানুষের জন্য উপকারী, যেই ব্যবস্থাগুলো, যেহেতু সরকার একটা নিয়ন্ত্রণ আরোপ করেছে, খারাপ দিকগুলোকে স্পষ্ট করে আলাদা করতে হবে এবং ফেসবুকের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য, যেগুলো ফেসবুক ভিত্তিক অনলাইন ট্রেডিং হচ্ছিল, সেগুলোকে সুযোগ সুবিধা দিতে হবে। না হলে কিন্তু আমাদের একটা জনগোষ্ঠী যারা উদ্যোক্তা রয়েছে তাদের জন্য একটা সমস্যা হবে। যে পদ্মা সেতু দিয়ে আসলে কিন্তু আমাদের 6 কোটি টাকা এখন আমরা পাবো না, ক্রমশ কমে আসবে, কারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেটা বাঙালির উৎসাহ উদ্দীপনা কিন্তু বেশি দিন থাকে না, এক জায়গা থেকে অন্য জায়গায়। সেটা আবার কারফিউ, এই সামগ্রিক পরিস্থিতির একটা প্রভাব তো অবশ্যই এখন তো নিতান্ত জরুরি প্রয়োজন যাদের আছে শুধু তারাই যাবে, অন্যরা তো না গেলেও যাদের চলে তারা কিন্তু বেরোচ্ছে না, সেই জন্য হয়তো যানবাহন কমে আসছে। পদ্মা সেতুকে ঘিরে আসলে যে অর্থনৈতিক সচলতা এবং যে আসলে এই আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখবার কথা, সেই জায়গাটাতে আসলে এইটি একটি ধাক্কা না? অবশ্যই। এটি তো যারা হামলা করেছিল তাদের লক্ষ্যই ছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পর্যদস্ত করে দেওয়া, মানুষের চাহিদা, মানুষের সুবিধার জায়গাগুলো নষ্ট করে দেওয়া, এতে করে মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্মাবে সরকারের উপর। এটি কিন্তু ঠিক না। দেশের মানুষকে বোকা ভাবার কোনো অবকাশ নাই। সরকারও যদি বোকা ভাবে তাহলে সেটাও ভুল হবে, আর যারা আন্দোলনকারীরা যদি মনে করে এইভাবে সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিবে, সেটাও মানুষ সহজভাবে নেবে না, কারণ কারা এসব করছে এটা মানুষ ভালো করেই জানে। তো সুতরাং আমাদের এই জিনিসটা সরকারকে স্পষ্ট করতে হবে
যে আসলে এরা দেশের অনিষ্টকারী এবং এই লোকগুলা করেছে, ঢালাওভাবে লোক গ্রেপ্তার করলে হবে না। নিশ্চয়ই মামুন আব্দুল্লাহ, আমাদের হাতে সময় কম, ছোট্ট করে জানতে চাইছি এই যে পরিস্থিতির এখন আসলে ছোট ছোট সমাধান আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সাধারণ মানুষের দৃষ্টি হচ্ছে বিচারের দিকে, যারা ক্ষতি করেছেন তাদের বিচারের দিকে, এবং সরকারের আসলে এখন সামগ্রিকভাবে কোন দিকটা সবচেয়ে বেশি ফোকাস করা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, এই হানাহানির সময় ব্যাপক প্রাণহানি ঘটেছে, ব্যাপক হতাহতর ঘটনা ঘটেছে, হাসপাতালগুলো এখনো আহত মানুষরা কাতরাচ্ছে, প্রতিদিন একজন দুজন করে লোক আহত লোক মারা যাচ্ছে। তো এইটি খুব একটা নৃশংস একটা ঘটনা ঘটে গেছে, এটির একটি সুষ্ঠু বিচার দেশবাসী চাই। কত লোক মারা গেছে তার পরিসংখ্যান যেমন মানুষ জানতে চায়, কিভাবে তারা মারা গেল সেটাও জানতে চাই। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে, পুলিশের গুলির বাইরে অন্য গুলিতে কিছু লোক মারা গেছে এরকম সন্দেহ করা হচ্ছে। সরকারকে এগুলো স্পষ্ট করতে হবে, কারণ সরকারের বিভিন্ন বাহিনী এই নিয়ে কাজ করছে। মানুষকে তথ্য দিতে হবে, মানুষকে তথ্য লুকালে হবে না, লুকালে অনেক গুজবের সৃষ্টি হবে, গুজব থেকে সরকারের প্রতি অনাস্থা সৃষ্টি হবে। সুতরাং সরকারের নিজের প্রয়োজনেই এই তথ্যগুলো স্পষ্ট করতে হবে জনগণের কাছে, এবং সত্যি তথ্যটা প্রকাশ করলে মানুষ বুঝে সামনের নেবে। দিনগুলোতে আসলে এগুলোর অবাধ প্রবাহ আমরা সকলেই পাবো, এটাই সকলের প্রত্যাশা। মামুন আব্দুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে পুরো আলোচনায় অংশগ্রহণ করার জন্য।